Hello student, today I am talking about optical properties of amino acid. তো অপটিক্যাল প্রপার্টিস কি? কোনো কম্পাউন্ডের সাথে লাইট কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে তাকে কি বলে? অপটিক্যাল প্রপার্টিস, মানে হাউ ইট ইন্টারঅ্যাক্ট উইথ লাইট। তো অপটিক্যাল প্রপার্টিস অনেক ধরনের হতে পারে, যেমন ধরো রিফ্লেকশন হতে পারে, ট্রান্সমিশন হতে পারে, পোলারাইজড হতে পারে। ওকে, তো এত কিছু নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ কি? অ্যামাইনো অ্যাসিড নিয়ে। অ্যামাইনো অ্যাসিড একটি কি? অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। তো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড আমরা কাকে বলবো? অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড আমরা তাকেই বলবো যখন সেই কম্পাউন্ডের মধ্যে দিয়ে কোনো পোলারাইজ লাইট প্রবেশ করলে সেই লাইটটির ডিরেকশন, ঠিক আছে, রোটেট হতে পারে। কোন দিকে রোটেট হতে পারে? ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, রাইট সাইড অর লেফট সাইড। তো রাইট সাইড যদি হয় তাকে আমরা কি বলবো? ডেক্সট্রোরোটেটারি। যদি লেফট সাইড হয় তাকে কি বলবো? লিভোরোটেটারি। ঠিক আছে, দেখো ডেফিনেশনটা দেখে নাও। অপটিক্যাল অ্যাক্টিভিটি কম্পাউন্ড ক্যান রোটেট দ্য প্লেন পোলারাইজ লাইট আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ডিনোটেড অ্যাজ প্লাস অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ ডিনোটেড অ্যাজ মাইনাস। এই যে প্লেন পোলারাইজ লাইট আছে, এই কথাটার মানে কি? এবার প্রশ্ন নিশ্চয়ই আসছে, প্লেন পোলারাইজ লাইট মানে কি? তো প্লেন পোলারাইজ লাইট কথার মানে বুঝতে গেলে আমাদের জানতে হবে লাইটের ফিচার্স কি। তো লাইটের ফিচার্স কি? লাইট কি? আমাদের একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, রাইট? কোনো একটা সোর্স থেকে লাইট কোন দিকে ডিরেকশনে যাচ্ছে? এই ডিরেকশনে যাচ্ছে। একটা কি ভার্টিক্যাল আছে, একটা হরিজন্টাল আছে। ঠিক আছে, তো ভার্টিক্যাল ফিল্ডকে কি বলছি আমরা? ম্যাগনেটিক ফিল্ড বলছি। আর হরিজন্টাল ফিল্ডকে আমরা কি বলছি? মানে রেড দিয়ে যেটা আছে তাকে কি বলছি? ইলেকট্রিক ফিল্ড বলছি, রাইট? তো এটা একটা কি 3D স্ট্রাকচার, বা আমরা আরও কি বলতে পারি? এই স্ট্রাকচারটা কি? আনপোলারাইজ স্ট্রাকচার, পোলারাইজ স্ট্রাকচার, 3D। ওকে, নাও তো এই 3D স্ট্রাকচার নিয়ে আমাদের কোনো কাজ নেই। এর মাঝখানে আমরা কি বললাম? এই 3D স্ট্রাকচারের মধ্যে কি দিলাম? আমরা একটা পোলারাইজার দিলাম। কি দিলাম? পোলারাইজার। এই পোলারাইজার কি করলো? লাইটকে 3D থেকে 2D তে কনভার্ট করে দিল, রাইট? তো এটা কি হলো? 2D স্ট্রাকচার হলো। একে আমরা কি বলবো? প্লেন পোলারাইজড লাইট, বা শর্ট ফর্মে PPL, রাইট? তো দেখো পোলারাইজারের কাজ কি? পোলারাইজারের কাজ অনেকটা জানালার মতো। কাজ কি? অনেকটা জানালার মতো। দেখো পুরোনো দিনের তোমরা জানালা হয়তো দেখে থাকবে, যেখানে এরকম স্ট্রেট এরকম রড বা গ্রিল দেওয়া থাকতো। সেটা দিয়ে কি হলো? তুমি যদি একটা ভার্টিক্যাল আর হরিজন্টাল লাঠি ওই জানলা দিয়ে প্রবেশ করাতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? যে কোনো একটাই প্রবেশ করবে, যেটাই হরিজন্টালি আছে সেটা প্রবেশ করতে পারবে না, আটকে যাবে। সেম ফাংশন পোলারাইজারও করে। পোলারাইজার কি করে? হয় ভার্টিক্যাল অথবা হরিজন্টাল, যে কোনো একটাকে পাস করতে দেবে, দুটোকে পাস করতে দেবে না। তো এটা কি হলো? প্লেন পোলারাইজ লাইট। না, তো আনপোলারাইজকে সব দিকে অসিলেট করতে পারে, কিন্তু এটা সব দিকে ডাইরেকশন করতে পারে না, একটা নির্দিষ্ট ডিরেকশন থাকে। তো এই প্লেন পোলারাইজ লাইটকে যখন রোটেট করে সেই কম্পাউন্ডটা, সব কম্পাউন্ড দিয়ে তো রোটেট হবে না, যেই কম্পাউন্ডের রোটেশন সম্ভব তাদের দিকে আমরা কি বলবো? অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। তো অ্যামাইনো অ্যাসিড হলো সেরকমই একটা কম্পাউন্ড। তো আমাদের শরীরে ক ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়? 22 রকমের। 22 রকমের মধ্যে আবার কিছু ডিফারেন্স আছে। কি কি? এসেনশিয়াল, নন এসেনশিয়াল। নন এসেনশিয়াল কোনগুলো? আমরা আগেও পড়েছিলাম নন এসেনশিয়াল কোনগুলো। যেগুলো আমাদের শরীরে তৈরি হয় সেগুলো নন এসেনশিয়াল, যেগুলো আমরা খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে সেগুলো কি? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, রাইট? তো দেখো, কিন্তু অ্যামাইনো অ্যাসিডের মধ্যে হলেও এক্সেপশন আছে। কি সেই এক্সেপশন? এক্সেপশন হলো গ্লাইসিন। গ্লাইসিনকে আমরা অপটিক্যালি অ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড নয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যামাইনো অ্যাসিড অপটিক্যালি অ্যাক্টিভ হলেও গ্লাইসিন অপটিক্যালি অ্যাক্টিভ নয়। তো এবার গ্লাইসিন কেন নয় সেটাও তোমাকে জানতে হবে। দেখো,
অপটিক্যালি অ্যাক্টিভ হতে গেলে ফার্স্ট যেটা হতে হবে সেই মলিকিউলকে আসিমেট্রিক্যাল হতে হবে, মানে আমরা যদি কোনো ইমাজিনারি লাইন করি যাতে দুটো সাইড সমান না হয়, রাইট? যদি দুটো সাইড সমান হয়ে যায় তখন আমরা সিমেট্রি বলবো, কিন্তু মলিকিউলটা আসিমেট্রিক্যাল হতে হবে। এবং অপটিক্যাল অ্যাক্টিভিটি মলিকিউলটা কি হতে হবে? কাইরাল কার্বন হতে হবে। এবার কাইরাল কার্বন মানে কি আমরা আগেও পড়েছিলাম। কাইরাল কার্বন আমরা তাকেই বলবো যখন কোনো টেট্রাহেড্রালের চারটে ডিফারেন্স সাইটে চারটে ডিফারেন্ট অ্যাটম থাকে বা অ্যাটম গ্রুপ থাকে, রাইট? তখন তাকে আমরা কি বলবো? কাইরাল কার্বন। এবার দেখো এই সি চারটে আলাদা আলাদা সাইড, সেখানে কি কি আছে? সি ডবল ও মাইনাস, এইচ, CH3, NH3 প্লাস। তো চারটে আলাদা আলাদা সাইডে চারটে ডিফারেন্ট গ্রুপ আছে। তো এটা কি হলো? এই কার্বনটা কি? এটা কাইরাল কার্বন। তো এইটা কি কোন অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার? এটা অ্যালানিনের স্ট্রাকচার। ওকে, তো নাও তো এখানে গ্লাইসিন এখানে কি বলা হয়েছিল? এক্সেপশন বলা হয়েছিল। তো এখানে গ্লাইসিনের স্ট্রাকচার কি? এখানে CH3 জায়গায় এইচ, তো এখানে দুটো জায়গায় এইচ হয়ে গেল। তো এটা আর কাইরাল কার্বন হলো না, কারণ চারটে ডিফারেন্ট সেটে ডিফারেন্ট সাইটে এখানে আলাদা আলাদা অ্যাটম নেই, আলাদা আলাদা গ্রুপ নেই। তো এখানে কি হলো? এটা কাইরাল কার্বন হলো না। ফলে এই এক্সেপশনের জন্য, এই রকম স্ট্রাকচারের জন্য, এটা কার স্ট্রাকচার? এটা গ্লাইসিনের স্ট্রাকচার, গ্লাইসিনের স্ট্রাকচার। ওকে, সো এই কাইরাল কার্বন না হওয়ার জন্য এটা অপটিক্যালি অ্যাক্টিভ নয়। এবার দেখো এই অপটিক্যালি অ্যাক্টিভ মেজারমেন্ট কিছু একটা দিয়ে করতে হবে। তো সেটা আমরা কি দিয়ে করব? সেটা আমরা করব পোলারিমিটার দিয়ে। ওকে, সো তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমরা পোলারিমিটারের কিভাবে কাজ করে, ফাংশন করে, সেটা আমরা দেখব। সো দিস ইজ আ ডায়াগ্রাম অফ পোলারিমিটার। আমি কি বলেছিলাম যে একটা লাইট বা নর্মাল লাইট কি হয়? প্রতিটা ডিরেকশনে প্রতিটা অ্যাঙ্গেলে অসিলেটেড করতে পারে, রাইট? সো এখানেও সেম জিনিস হচ্ছে। দেখো নর্মাল লাইট কি হচ্ছে? প্রতিটা ডিরেকশনে অসিলেটেড করেছে, প্রতিটা ডিরেকশনে গেছে, রাইট? এটা একটা নর্মাল লাইট। তো নর্মাল লাইট যখন পোলারাইজারের মধ্য দিয়ে প্রবেশ করে তখন সেটা কি হয়ে যায়? প্লেন পোলারাইজ লাইট। এখানেও দেখো সেম জিনিস হয়েছে। নর্মাল লাইটটা যখন আমরা পোলারাইজারের মধ্য দিয়ে পাস করাচ্ছি তখন কি হয়ে যাচ্ছে? প্লেন পোলারাইজ লাইট বা PPL, শর্ট ফর্ম আমি আগেই বলেছিলাম PPL। এবার প্রশ্ন হচ্ছে এখানে পোলারাইজার হিসাবে আমরা কি ইউজ করেছি? পোলারাইজার হিসাবে আমরা ইউজ করেছি নিকেল প্রিজম, রাইট? তো এটা একটা কোশ্চেন যে পোলারাইজার হিসাবে পোলারিমিটারে আমরা কি ইউজ করে থাকি? তো অ্যান্সার নিকেল প্রিজম। এবার দেখো প্লেন পোলারাইজ লাইটকে আমরা কি করছি? কাইরাল কম্পাউন্ড বা স্যাম্পল টিউবের মধ্যে দিয়ে প্রবেশ করাচ্ছি। তো প্রবেশ করালে আমাদের কি দেখতে পাবো? যে রোটেশন হয়েছে। রোটেশনটা কোন দিকে হয়েছে? রাইট সাইড রোটেশন হয়েছে, রাইট? তো যখন রোটেশন হলো তাকে আমরা কি বলেছিলাম? তো তাদের অপটিক্যাল কম্পাউন্ড, সেটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড তারা, রাইট? সো দেখো এটা রাইট সাইডে অ্যাঙ্গেলটা হয়েছে, ক্রস করেছে, কিন্তু আমরা সেটা এবার বুঝবো কিভাবে? লাইট তো আমরা রোটেশন লেফট সাইড হয়েছে না রাইট সাইড হয়েছে সেটা আমরা জানবো কিভাবে? তো সেটা জানার জন্য শেষে কি আছে? অ্যানালাইজার আছে। অ্যানালাইজার কিভাবে কাজ করে দেখো। ধরো এটা তোমার স্ট্রেট লাইন যেটা যাচ্ছিল প্লেন পোলারাইজ লাইট, রাইট? ওটা কি হলো? অ্যাঙ্গেলে বাঁকলো, রাইট সাইড অ্যাঙ্গেলে বেঁকেছে। ধরে নাও রাইট সাইড অ্যাঙ্গেলে বেঁকেছে। অ্যানালাইজার কিভাবে কাজ করে? অ্যানালাইজারও এইভাবে, আগে যেমন বলেছিলাম যে লোহার জানলা যেটা ছিল সোজা সোজা রকম যে রড বা আয়রন এগুলো ছিল সেগুলো কি হয়েছে? এইভাবে দাঁড়ানো থাকতো। এবার দেখো এইভাবে যদি থাকে আর আলো যদি এইভাবে যায় তাহলে কি প্রবেশ করবে? তো কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা এইভাবে রোটেট করতে থাকবো বা এইভাবে রোটেট করতে থাকবো। যখন দেখবো পুরোটা প্রবেশ করছে তার মানে আমরা কি বুঝবো? যে ওইটাই হলো অ্যাঙ্গেল। তো অ্যানালাইজারে আমরা ওইভাবে অ্যাঙ্গেল ক্রিয়েট করি। তো এটা হচ্ছে একটা পোলারিমিটার। এবার দেখো আমরা যদি রাইট সাইডে যাই বা ক্লক ওয়াইজ যাই তাকে আমরা কি বলবো? ডেক্সট্রো রোটেটরি, বা আমরা পজিটিভ সাইন দিয়ে করি বা স্মল ডি দিয়ে ডিনোট করি।
আর যদি আমাদের সেটা লাইট সাইড বা অ্যান্টি ক্লকওয়াইজ যায় তাকে আমরা কি বলি, লিভোরোটেটরি বা নেগেটিভ বা স্মল এল দিয়ে ডিনোট করি, রাইট। তো দেখো পোলারিমিটারে কি হয়েছিল, অ্যানালাইজার দিয়ে আমরা রোটেশনটা মেজার করেছিলাম, সেটাকে আমরা কি বলি, অপটিক্যাল রোটেশন। তো অপটিক্যাল রোটেশন ইজ দ্য কোয়ান্টিটিভ মেজার অফ দ্য রোটেশন অফ লাইট কজড বাই দ্য কম্পাউন্ড। তো কম্পাউন্ডের সাহায্যে যে লাইটটা রোটেট করেছিল, যেটা আমরা দেখছি, অবজার্ভ করছি, তাকে আমরা কি বলছি, অপটিক্যাল রোটেশন, রাইট। তো এবার দেখো সেকেন্ড কি আসছে, স্পেসিফিক রোটেশন। তো স্পেসিফিক রোটেশন আমরা কাকে বলছি, যখন পাথ লেন্থটা 1 ডেসিমিটার হচ্ছে এবং কনসেন্ট্রেশন কত হচ্ছে 1 গ্রাম পার মিলিলিটার, ঠিক আছে, এর মধ্যে দিয়ে যখন প্লেন পোলারাইজ লাইট প্রবেশ করছে এবং সেটা রোটেট করছে, আমরা অবজার্ভ রোটেশন ভ্যালু বা অপটিক্যাল রোটেশন ভ্যালু যেটা আমরা পাচ্ছি, যদি আমরা এরকম অবস্থায় পাই তখন সেই ভ্যালুকে কি বলছি, স্পেসিফিক রোটেশন। দেখো ডেফিনেশনটা দেখে নাও, দ্য অবজার্ভ ভ্যালু অফ অপটিক্যাল রোটেশন when plane polarized light is passed through a sample with path length of 1 decimeter and sample concentration of 1 gram per milliliter, right? তো 1 ডেসিমিটার এবং 1 গ্রাম পার মিলিলিটার কনসেন্ট্রেশন হতে হবে, তবেই আমরা তাকে কি বলতে পারবো, স্পেসিফিক রোটেশন। এবার দেখো স্পেসিফিক রোটেশন এটা একটা ভ্যালু নিয়ে আমরা ডেফিনেশন করেছি। এবার দেখো পাথ লেন্থ বড় হতে পারে, লম্বা হতে পারে, কনসেন্ট্রেশন আমরা হাফও নিতে পারি, তখন স্পেসিফিক রোটেশন তার হিসাবে ভ্যালু চেঞ্জ করবে। এটা একটা স্ট্যান্ডার্ড মাপ নেওয়া হয়েছে, এরপরে চেঞ্জ করতে থাকবে। তো এইখানেই আমাদের নিট বা সিএসআর যারা এক্সাম দেবে তাদের কোশ্চেন আসবে এই জায়গা থেকে। এতক্ষণ যেগুলো পড়ানো হয়েছে সেগুলো হচ্ছে কনসেপ্টের জন্য, সেখান থেকেও কোশ্চেন আসবে, শর্ট কোশ্চেন আসতে পারে, কিন্তু মেইন যে কোশ্চেন আসবে সেটা হচ্ছে এইখান থেকে। এখানের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা কি, আলফা টি বাই ল্যামডা ইকুয়াল টু এ বাই সি ইন্টু এল। এখানে এ মানে কি, অবজার্ভ রোটেশন ইন ডিগ্রি, সি মানে কি, কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন ইন গ্রাম পার ml, এল মানে কি, লাইট অফ পাথ লেন্থ ইন ডেসিমিটার, এবং আলফা মানে কি, স্পেসিফিক রোটেশন উইথ স্পেসিফিক টাইম অ্যান্ড টেম্পারেচার। এবার দেখো এখানে অবজার্ভ রোটেশন কিসে, ডিগ্রিতে, কনসেন্ট্রেশন কিসে হবে, সব সময় অলওয়েজ গ্রাম পার ml, আর লাইট পাথ যেটা হবে সেটা কিসে হবে, অলওয়েজ ডেসিমিটারে হবে, রাইট। তোমাকে এখানে ম্যাথে এই ফর্মুলা দিয়ে তোমাকে অ্যান্সার বের করতে হবে, ঠিক আছে, এই ফর্মুলাই তোমার কাজে লাগবে। এবার তোমাকে কিভাবে বোকা বানাবে, তোমাকে এখানে কনসেন্ট্রেশন আলাদা করে দেবে, ডেসিমিটার দেবে না, অন্য কিছু করে দেবে, মাপ অন্য কিছু করে দেবে, কিন্তু তোমাকে সব সময় বের করতে হবে ডেসিমিটারে এবং গ্রাম পার মিলিলিটারে, ঠিক আছে, নয়তো তুমি দেখবে অপশানের সাথে মিলবে না। তো তোমাকে এইভাবেই কোনো হয়তো অবজার্ভ দিয়ে দিতে পারে, কনসেন্ট্রেশন দিয়ে দিতে পারে, বা লাইটের পাথ দিয়ে দিতে পারে, কোনো একটা বের করতে দিতে পারে, বা স্পেসিফিক রোটেশন দিয়ে দিতে পারে, কোনো একটা বের করতে দিতে পারে। যখনই যাই দিক না কেন গ্রাম পার এমএলএ সবসময় কনসেন্ট্রেশনকে নিয়ে আসবে, এবং লাইট যে লেন্থটা আছে সেটা ডেসিমিটারে নিয়ে এসে তারপরে ক্যালকুলেশন শুরু করবে এবং এই ফর্মুলা দিয়ে ফেলে সেই অঙ্কগুলো করবে, ঠিক আছে। তো এই সাইডে তোমরা একটা অঙ্ক এখন দেখতে পাচ্ছ, এই অঙ্কটা তোমরা একটু পড়ো এবং ট্রাই করো, দেখো কি হয়। তো দেখো এই কোশ্চেনটা করার জন্য আমাদের বিশেষ কিছু ক্যালকুলেশন করার দরকার নেই। কেন দরকার নেই, দেখো আমি ফার্স্টেই কি বলেছিলাম আগে, যে যদি স্পেসিফিক রোটেশন এখানে কি বলেছিলাম 1 ডায়ামিটার আর কনসেন্ট্রেশন কত 1 গ্রাম পার মিলিলিটার, এবং তার আগে কি বলেছিলাম যে কনসেন্ট্রেশন যত বাড়বে বা কমবে তত তার অবজার্ভ রোটেশন বাড়বে কমবে, যতক্ষণ ট্রাভেল করবে, মানে লেন্থ যদি বেড়ে যায় যতক্ষণ ট্রাভেল করবে তার রোটেশন তত বেশি হবে, যদি কম হাফ ট্রাভেল করে তাহলে তার রোটেশন হাফ হবে, যদি কনসেন্ট্রেশন বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেই জিনিসটার রোটেশন কত হবে, ডবল হয়ে যাবে, যদি হাফ করে দেওয়া হয় তাহলে তার রোটেশন কত হবে, হাফ হয়ে যাবে, তাই তো। তো এখানেও সেম জিনিস অ্যাপ্লিকেবল, কিভাবে দেখো, স্পেসিফিক রোটেশন কত বলেছে 12, কনসেন্ট্রেশন কত বলেছে
2, লেন্থ কত বলেছে 12, ঠিক আছে। তো এখানে ক্যালকুলেশন করার কোনো দরকারই নেই। দেখো কনসেন্ট্রেশন এখানে হাফ করে দেওয়া হয়েছে, বাকি সব সেম। তাহলে কি কনসেন্ট্রেশন যদি হাফ করে দেওয়া হয় তাহলে রোটেশনও হাফ হবে, অবজার্ভ রোটেশন হাফ হয়ে যাবে। তো এবার আমি যদি অবজার্ভ রোটেশনের সাথে এটা রেশিও করি, রেশিও অলওয়েজ সেম, তো অ্যান্সার কী হবে? এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বি, মানে +12 ইউনিট। কেন? অবজার্ভ যেটা আমাদের অবজার্ভ ছিল সেটা অটোমেটিক্যালি হাফ হয়ে যাবে, এবং দুটো রেশিও করলে রেশিও অলওয়েজ সেম। এখানে যদি লেন্থ করতো সেম ব্যাপার হতো, একই ব্যাপার হতো, রাইট? তো এইভাবে তোমাদের একটু ট্রিক, কথার জালে ফাঁসিয়ে একটু বোকা বানাতে পারে তোমাদের, কিন্তু তোমরা ঠিক করে অ্যান্সার করলে এগুলোর অ্যান্সার তোমরা খুব সহজে করতে পারবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো পুরো চ্যাপ্টারটা, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। চলো।